ফুফু ভুল বুঝছে, ওর শাড়ি পরে অভ্যাস নেই, তাই পরে গেছিল। ফুফু, আপনি ঘরে যান, আমি বিছানা করে দিচ্ছি আপনার। অনেক রাত হয়ে গেছে। এই ফুলি, ফুফুকে ঘরে নিয়ে যা। আর তোর এদিকে রুদ্রকে গিয়ে একটু খাবারটা দিয়ে আয় না মা। ছেলেটা খেয়ে ওষুধ খাবে, রাত ফুরিয়ে আসছে ওইদিকে। একদমে বলে স্বস্তির নিঃশ্বাস নিল কলিকা। মহিলাটা বাড়িতে থাকলে ভয়ে ভয়ে থাকে সবসময়। মহিলাটার কাজের লোক ফুলিও এই মেয়েটির স্বভাব ভালো না। রুম্পাকে দিল শ্রাবণের জন্য চা। শ্রাবণ ছাদে আছে, সে নাকি খাবে না, তাই শুধু চায় পাঠাতে বলেছে। আর রুদ্ধর জন্য খাবার দিল তরির হাতে। রুম্পা চা নিল, তার ইচ্ছে ছিল রুদ্ধর ঘরে যাওয়ার, কিন্তু এখন এটা বললে মানুষ সন্দেহ করবে। কয়েক কদম এগোতেই আশেপাশে কাউকে খুঁজল। নোংরকে সামনে দেখিয়ে শ্রাবণের চাটা এগিয়ে দিয়ে বলল, নোংর, এটা একটু শ্রাবণ ভাইকে দিয়ে আয় না, আমার ঘরে একটু কাজ আছে। এক প্রকার জোর করে চায়ের কাপটা নোংরের হাতে দিল রুম্পা। পা চালিয়ে চলে গেল। এর মাঝেই খাবারের ট্রে নিয়ে এলো তরি। নোংরকে দেখে ভ্রু কুঁচকে বলল, রুম্পা আপা দিয়ে গেছে। নোংর হতাশ দৃষ্টিতে মাথা দুলালো। তরি কি জানি কি ভাবলো, এক হাতে চায়ের কাপটা নিয়ে নিল, অতঃপর নোংরকে বলল, রুদ্র ভাইয়ের সাথে কথা বলতে চাইছিস না, এখনই সময়, এটা নিয়ে যা। নোংর যেন মেঘনা চাইতেও জল পেল। তরি তখন ট্রেটা ওর হাতে, খাবারের ট্রেটা নিয়ে ছাদের দিকে চলে গেছে। ট্রেটা হাতে নিয়ে হাঁটা দিল নোংরও। মাথায় আকাশ কুসুম ভাবনা, এক আকাশ অভিমান। শেষের ঘরটায় সামনে থামালো। অদ্ভুত এক কাণ্ড ঘটল। দরজায় কড়ানেই প্রবেশ করলো ঘরে। তখন রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়েছে। রুদ্র অপ্রস্তুত হয়ে কিছু বলবে, তার আগেই ভয়ঙ্কর এক কাজ করলো। দরজাটা ভেতর থেকে লাগিয়ে খাবারগুলো রেখে ঝাপটে গিয়ে জড়িয়ে ধরল রুদ্ধকে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে রুদ্ধ। নীরবতা, নিরবচ্ছিন্নতা গ্রাস করেছে চারপাশে। পিনপতন নীরবতায় দুজনের স্পন্দন ছাড়া আর কিছুই কর্ণপাত হচ্ছে না। টিপ 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 শব্দ যেন একটু বেশি মোহিত করছে। নোংরের শ্বাস প্রশ্বাস আছড়ে পড়ছে রুদ্ধর বক্ষে, আর রুদ্ধর শ্বাস প্রশ্বাস আছড়ে পড়ছে নোংরের শিরে। শিহরণ বয়ে যাচ্ছে যেন। রুদ্ধ যেন মরি মরি অবস্থা। তীক্ষ্ণ যন্ত্রণ ইন্দ্রিয়তে টের পেতেই নাক মুখ কুঁচকে ফেলল। মেয়েটা বাহুতে নিজের আঙ্গুল চেপে ধরায় ধারালো নখ বাহুতে বিচ্ছে। নীরবতা কাটিয়ে এবার আর্তনাদ করে উঠল রুদ্ধ। পায়ে যন্ত্রণা হচ্ছে। ব্যান্ডেজের পায়ের উপর পা দিয়ে মেয়েটা দাঁড়িয়ে আছে। রুদ্ধ এবার ফস করে নিঃশ্বাস নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আহা নোংর হচ্ছে কি, ছাড়ুন। নোংর শুনল, অভিমান বাড়ল। লোকটা আবার তাকে নোংর বলল। টইটম্বুর উপচে পড়া অভিমানগুলো দলা পাকানো কান্নায় রূপ নিল। লোকটা এমন করছে কেন? হুট করে যেন পাল্টে গেল। এমন তো সে চায় না। আজ একটা হেস্তনেস্ত করবেই। রুদ্ধ ফের বলল, নোংর ছাড়তে বলছি, ছাড়ুন। কি অসভ্যতাম হচ্ছে। রাগ বাড়ল নোংরের। আবার তার নাম ধরে ডাকছে। নোংর ফুপিয়ে ওঠে, ফের খামচে ধরল। বুঝল রুদ্ধ। মেয়েটা চটছে, মন্দ লাগছে না, বুঝুক এবার কত ধানে কত চাল। নোংর কান্নারত কণ্ঠে মিনমিনিয়ে বলল, নোংর কেন বলছেন? ছাড়বো না আমি। রুদ্ধ হাসল। ব্যথাগুলোর কথা যেন বেলমালুম ভুলল। এমন সুন্দর মুহূর্তের জন্য মরণ ব্যাধিও ভুলতে পারবে। এটা তো সুখ, পরম সুখ। মেয়েটা অবশেষে এলো। গলল বুঝি মন? কে জানে কি অদ্ভুত প্রকৃতির নিয়ম। একটা সময় যে বেতে রাজি হচ্ছিল না, আজকে সে ব্যাকুল প্রায়। অথচ মেয়েটা বিয়ে করতে না করে দিয়েছিল আজ। এই কি সৃষ্টিকর্তার দেয়া শাস্তি? মায়ের কথাটা বুঝি লেগেই গেল। মা সেদিন বলেছিল, এই মেয়েকে বিয়ে করার জন্য তুই পাগল হবি, আর তাই হলো। ফের কর্ণপাত হলো কান্নারত কণ্ঠ। উত্তর দিচ্ছেন না কেন? নোংর কেন বললেন? রুদ্ধ হাসলো, তবে বুঝতে দিল না নোংরকে। নিঃশব্দে হাসলো, কণ্ঠে গাম্ভীর্যতা এনে বলল, ছাড়ুন বলছি। আর আপনার নাম যা তাই তো ডাকবো, কি আশ্চর্য ব্যাপার। রুদ্ধর কথা শুনতেই আরও রাগলো নোংর। নখ বিধিয়ে দিল বাহুতে। ভুলবশত ব্যান্ডেজের উপর নখ বসিয়েছে। স্যাঁতস্যাঁতে কিছু অনুভব হতেই হুঁশ ফিরল নোংরের। আকস্মিক মনে পড়ল কিছু, চমকালো। বুকটা কেঁপে উঠল, সরে গেল। খানিকটা হাত সামনে আনতেই রক্ত দেখতে পেল। ব্যান্ডেজ থেকে আসছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল,
হায় আল্লাহ, কি হলো, কি করলাম? আমি দেখিনি, বিশ্বাস করুন। বলতে বলতে ফুপিয়ে উঠল। অপ্রস্তুত হলো রুদ্ধ। হাত ধরে বসিয়ে দিল বিছানায়। মেয়েটার কান্নায় নিজের নাটকীয় রাগ আর ধরে রাখতে পারল না, ভাঙল। মিহি কণ্ঠে বলল, হুশ, কিছু হয়নি প্রাণ, ঠিক আছি আমি। চোখ বন্ধ হয়ে এলো নোঙরের। ফের সেই মধুর ডাক। ছলাৎ ছলাৎ করে উঠল হৃদয়। উঠে ফের জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, আপনি ভালো না রুদ্ধ, আপনি একটুও ভালো না। কতক্ষণ পরে নামে ডাকলেন। কিঞ্চিত তাচ্ছিল্য হাসল রুদ্ধ। প্রেম বড়ই অদ্ভুত জিনিস। বয়স, রূপ, গন্ধ কিছুই মানে না। তাই তো ওই বাচ্চা মেয়েতেই আটকালো, যাকে বিয়ে করবে না বলে মায়ের সাথে প্রথম ঝগড়া করেছিল। রুদ্ধ মলিন স্বরে বলল, আপনি সে অধিকার কেড়ে নিয়েছেন। আপনি বিয়ে করতে অস্বীকার করেছেন, শুধু একটু রাগ দেখিয়েছি বলে। প্রাণ মানে জানেন? প্রাণ, আপনার নাম প্রাণ, তাই ডাকিনি। আপনি সত্যি আমার প্রাণ। শান্ত হলো নোঙর। হুট করে কান্নাও থেমে গেল। ও যে খারাপ ব্যবহারের জন্য না করেনি, ভাবলো কিছু। নোঙর খানিকটা ইতস্ত হয়ে সরে গেল। এর মাঝেই বলল এক ভয়ঙ্কর কথা। আপনাকে রুম্পা আপা ভালোবাসে। চমকালো রুদ্ধ অবাক হলো। মেয়েটা জানলো কি করে? নোঙর ফের বলল, আমি সেদিনই শুনেছি আমার নুপুরটা আপা নিয়েছে। আমি কি করে বিয়ে করতাম আপনাকে, তাই তো। রুদ্ধ তাচ্ছিল্য হাসল। খানিকটা কঠিন স্বরেই বলল, তাই তো আপনি আমায় বিয়ে করতে অস্বীকার করলেন, যেখানে আমাদের বিয়ের আগে ঠিক করা ছিল। খুব ভালো, আপনি এখন আসতে পারেন এখান থেকে, আমি ঘুমাবো। বলেই বিছানার উপর থেকে নিজে টি শার্ট নিয়ে পড়ল। ছলছল করে উঠল নোঙরে রাখি। লোকটা তার পুরো কথা শুনবে না। রুদ্ধ ফের কিছু বলল, চিন্তা করবেন না, কালই চলে যাব এখান থেকে। আমার মা এসব নিয়ে আর কথা বলবে না। রুদ্ধ আরও কিছু বলবে তার আগেই নোঙরে এক কাণ্ড করল। টি শার্টের কলার গিয়ে ধরল। রণচণ্ডী রূপ ধারণ করলো যেন। সদ্য 17তে পা দেওয়া নোঙর কণ্ঠে বজ্রধ্বনি এনে বলল, কোথায় যাবেন? শেষ বিয়ের ইচ্ছে। কান খুলে শুনে রাখুন, আপনাকে কোথাও যেতে দিব না, আমি কোথাও না। আপনি কি বোঝেন না? ভালোবাসি আপনাকে। বেশ বাড়াবাড়ি করছেন মনে হচ্ছে না? সবার সামনে এড়িয়ে যাচ্ছেন আমায়, কেন করছেন এমন? চাই না আমি আপনার অবহেলা, আমার কষ্ট হচ্ছে। বলতে বলতে টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি পড়ল চোখ থেকে। রুদ্ধ অবাক নয়নে তাকিয়ে আছে। অবশেষে মেয়েটা ধরা দিল, নিজেকে তার কাছে তুলে দিল। নোঙর যেন হিতাহিত জ্ঞান হারিয়েছে। লাজুকতা আজ বেশ চটেছে। মন্দ লাগছে না এর উপর। রুদ্ধ এবার সম্মুখ হাসল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে দুষ্টামির ছলে বলল, যাক মহারানী, তাহলে কথা স্বীকার করলো। ইস, আপনার উপর রাগের অভিনয় করা কি কষ্ট প্রাণ। একটু থামল রুদ্ধ, তারপর ফের বলল, অভিনয় করে ব্যাপারটা খুব একটা মন্দ হয়নি ব্যাপারটা, তাই না প্রাণ? এই যে কয়েক ধাপ পেরিয়ে এত কাছে এলে, এখন কিন্তু আমি আর দূরে যেতে দিচ্ছি না। রুদ্ধর কথা ঠাড় করতে পেরে বড় বড় চোখ করে তাকালো নোঙর। লোকটা অভিনয় করছিল। এবার যেন পরপর মস্তিষ্কে হানা দিল নিজের করা কাজগুলো। লজ্জায় আষ্টে পৃষ্ঠে ধরল। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে। এত লজ্জার মাঝে রুদ্ধ যেন আরও সাংঘাতিক কাজ করলো। খানিকটা এগোলো, তাতে আরও বেশি কাছাকাছি এলো। দুটিতে মাঝে এখন কিঞ্চিত জায়গাও নেই। নোঙর একটু পেছাতে নিলেই নোঙরের হাত পেঁচিয়ে নিজের সাথে ময়সালে ফিসফিসিয়ে বলল, হুম, কাছে এসেছিলেন আপনি, এবার আমার অনুমতিহীন দূরে যাওয়া মানা। বিয়ে করবেন প্রাণ? হুম, শুধাচ্ছি না, বলছি এবার আমার হওয়ার জন্য প্রস্তুত হন প্রাণ, হালালভাবে। বলে নোঙরের মাথা নিজের বুকে কিঞ্চিত জড়িয়ে ধরতেই থমকালো নোঙর। আকস্মিক রুদ্ধকে চমকে দিয়ে লজ্জায় জ্ঞান হারালো। বিস্মিত নয়নে তাকিয়ে রইল রুদ্ধ। মেয়েটা তার কাঁধেই ঢলে পড়ল। সব কিছু বোধগম্য হতেই হাসলো কিঞ্চুত। কেন কোনো মতে বিছানার দিকে নিয়ে গেল পা খুঁড়িয়ে। শুয়ে দিল বিছানায়। পাশে থাকা টেবিল থেকে পানিটা নিয়ে মুখে ছেটাতেই কয়েক মুহূর্তেই জ্ঞান ফিরল। চোখ পিট পিট করে চাইতেই রুদ্ধের মুখশ্রী ভেসে উঠল। অমনি কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢাকল। রুদ্ধও দেখল, চোখ জুড়ালো, মন জুড়ালো। প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস টেনে বলল, আপনি অনন্য, আপনি অন্যতম।
এবং অভিন্ন, কখনো অগ্নিকন্যা রূপে তো কখনো লাজুক লতা হয়ে আমার হৃদয়টাকে ভস্ম করে দিচ্ছেন। নিজেই কাছে এলেন, আবার নিজেই লজ্জায় জ্ঞান হারালেন। এখন ভাঙা হাত পা নিয়ে আমাকেই সামাল দিতে হচ্ছে। আপনার অপরাধ বাড়ছে মনে হচ্ছে না মেয়ে? সব কিছুর হিসেব বাকি মেয়ে। তৈরি তো আপনি? রুদ্র থামল। নোংর এখনও চোখ বন্ধ করে আছে, চেহারাটা লজ্জায় লাল হয়ে আছে। মেয়েটা অতিমাত্রায় সুন্দরী। রুদ্র ফের কিছু বলবে এর আগেই অদ্ভুত একটা কথা কর্ণপাত হলো। কেউ চিৎকার করে বলল, হায়লা, কে কোথায় আছেন? দেখা যান। কি সর্বনাশ! একটুখানি মাইয়া ফোস্ট নষ্টি করতেছে এখানে। সি 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 সি। চিলেকোঠায় দাঁড়িয়ে চিৎকার করে উঠল ফুলি, চোখে মুখে তার খুশির ঝলক। আজকে আনোয়ারা তাকে খুশি হয়ে বকশিস দিবে। ফুলি তো হাত মুখ ধুয়ে মাত্রই ঘুমাতে যাচ্ছিল। এর মাঝেই ভাগ্যিস রুম্পা বলেছিল ছাদ থেকে শ্রাবণের চায়ের কাপটা আনতে, না হলে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারতো। কী যে খুশি লাগছে তার। সামনে দাঁড়ানো শ্রাবণ তরি চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে চিলেকোঠার দিকে। কি বলছে কি এই মেয়ে? বাড়ি ভর্তি মানুষ, আবার রাত, চারপাশের নিস্তব্ধতায় অন্য বাড়ি অব্দি চলে যাবে চেঁচামেচির শব্দ। আরে মেয়ে বলছে কি? আকস্মিক মানুষটির মুখেও চমকে গেছিল। কি কেলেঙ্কারি করে বসলো। নোংর ভেবে পেছন থেকে হাত ধরেছিল। ফুলির চিৎকার কানে আসতেই ছিটকে সরিয়ে দিল হাত। এ কি করে সম্ভব? এটা তো তরি না। ফুলির কথাই শ্রাবণ এগিয়ে এসে বলল, কি বলছিস? কি ফুলে? আমরা শ্রাবণের কথা শেষ হওয়ার আগেই বাড়ির সবাই এসে পৌঁছালো ছাদে। সবাই বেশ কৌতূহল নিয়ে আছে। আনোয়ারাও আছে। আনোয়ারাকে দেখে ফুলি চেঁচিয়ে বলল, ও দাদি, আমাকেও দেখেন দেখেন, আপনার নাতি নাতনি ফোস্ট নষ্টি করতেছে ছাদে। আপনারে আমি কইছিলাম এদের সুবিধা লাগে না, খালি একজন আরেকজনের উপর পড়ে যায়। দেখলেন তো আমার কথা ঠিক হইল তো? প্রবীণ শেখ, রবিন শেখ, কণিকা কেউ কিছু বুঝতে পারছে না কি হয়েছে, কি বলছে কি মেয়েটা। প্রবীণ শেখ এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, কি বলছিস ফুলি? খোলসা করে বল, কি হয়েছে? কি রাতের বেলা এমন চিৎকার করে কেউ? ভাব। এবার আনোয়ারা পানের পিক ফেলে মুখ ভ্যাংচাতে ভ্যাংচাতে বলল, এখন বুঝতেছিস না প্রবীণ? তগো মাইয়া আকাম কুকাম করতেছে, বুঝবি কেমনি? এখন তো বুঝবিও না। আমি আগেই কইছিলাম মাইয়া স্বভাব ভালো না। তরি বাকশূন্য হয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে কি চলছে সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। মানে কি? শ্রাবণের একই অবস্থা। প্রবীণ শেখের রাগ হলো। তার বাড়ির ছেলে মেয়েদের নিয়ে কি বলছে এসব? তার ছেলেমেয়েরা শিক্ষা এমন না, তার ভাই বোন কিংবা সে কখনো এমন শিক্ষা দেয়নি। সেবার একটু ধমকের ছলে বললেন, ফুপু চুপ করেন, আমার ছেলে মেয়েরা কেমন আমি আপনার মুখ থেকে জানতে চাই না। কি সব আবল তাবল বলছেন? আর ফুলি বলিস না কেন? তাড়াতাড়ি বল। ফুলি খানিকটা ভয় পেল। প্রবীণ শেখকে সে একটু বেশি ভয় পায়। ফুলি এবার বলল, হ্যাঁ বলতাছি। ধমকান কেন? আমি ঘুমাইতে যাইতেছিলাম, তখন রূপা আফা কইল নর শ্রাবণ ভাইয়েরে চা দিয়ে আসছে, চাঁদে তুই গিয়ে একটু চায়ের কাপটা নিয়ে আয় না। আমি ভালো মনেই কাপ নিতে আইছিলাম, কিন্তু এইখানে এসে দেখি রং তামাশা তুলতাছে। সিলে কঠা দরজায় ভেজানো। আমি দরজা খুলে দিতেই সি 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 সি, আমি এইসব কইবার পারুম না। ফুলির কথা শুনে এক প্রকার গুঞ্জন শুরু হয়ে গেল আশেপাশে। বাড়িতে যে মেহমানরা ছিল তারাও এখানে উপস্থিত। তরি, শ্রাবণ হতবাক হয়ে তাকিয়ে আছে। সব যেন গুমোট হয়ে আসছে। কি বলছে কি এই মেয়ে? যেমন বলছে তেমন তো না। তরি এখানে এসেছিল শ্রাবণের সাথে কথা বলতেই, কিন্তু ছাদে এসে শ্রাবণকে পায় না। ছাদে এখনও প্যান্ডেল রয়েছে, স্টেজ এখনও খোলা হয়নি, মরিচা বাতিগুলো নিভিয়ে দেওয়া হয়েছিল শুধু। তরি যখন আশেপাশে তাকিয়ে শ্রাবণকে খুঁজছিল, আকস্মিক শ্রাবণ তরির হাত ধরে নিজের দিকে টেনে নেয়। আশেপাশে অন্ধকার থাকায় সব অস্পষ্ট ছিল। এর মাঝে আসে ফুলি দরজা খুলতেই আকস্মিক শ্রাবণ চমকে গিয়ে হাত ছেড়ে দেয়। আর মেয়েটা কি তিলকে তাল বানাচ্ছে। হাত পা হিম হয়ে আসছে তরির, কান গরম হয়ে আসছে, বাজ পড়ছে মাথায়। এমন মনে হচ্ছে ছি ছি, বাবা মা, বড় বাবা বড় মায়ের সামনে কি বলছে কি? তাছাড়া বাইরের মানুষও আছে এখানে।
আর সে তার গ্রামের মানুষদের চিনে। ভাবতেই গলা শুকিয়ে আসছে, হাত পা আষাঢ় হয়ে আসছে। এখন মা বাবা নিশ্চয়ই ভুল বুঝবে, সবাই নিশ্চয়ই ভুল বুঝবে, নিন্দা রটাবে। কি থেকে কি হয়ে গেল? ফুলি যা বলছে তা ঠিক তরি। তন্মধ্যেই মায়ের বজ্রকণ্ঠে কেঁপে উঠল তরি। হুঁশ ফিরল, ভাবনার সুতা কাটল। সামনে তাকিয়ে দেখল মা রাগী চাউনিতে তাকিয়ে আছে, চোখ থেকে যেন আগুন ঝরছে। তরি কিছু বলবে এর আগেই ঠাস করে থাপ্পড় পড়ল তরির গালে। থাপ্পড়ের শব্দে যেন সবাই কেঁপে উঠল। কণিকা এগিয়ে এলো। প্রবীণ অবাক, তাদের বাড়ির মেয়ের গায়ে কখনো তারা সহজে হাত দেয়নি। আজ আনোয়ারা রসিয়ে রসিয়ে বলল, এখন মাইয়া কি হইব? মাইয়ারে আগে থেকে সামলানো উচিত ছিল। মাইয়া তোমার হাতছাড়া হইয়া গেছে, এখনই বিচার করো। গ্রামের নিয়ম নিশ্চয়ই। কেঁপে উঠল মহিমা। কণিকা এগিয়ে এলো, প্রবীণ শেখও এলো। তরি আর শ্রাবণের মাঝে দাঁড়ালো, বলল, আমি কারো কথা শুনতে চাই না, আমি তোমাদের থেকে জানতে চাই। আমি জানি জান যাবে, আমার ছেলে মায়ের সাথে মিথ্যে কথা বলবে না, বলবে না আমার। শ্রাবণের শরীর রাগে রিরি করছে, আশেপাশে তাকিয়ে খুঁজছে শুধু। মিতা বেগম তার স্বামী প্রবীণ শেখকে খুব মানে, ছেলের মুখের দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। যেখানে বড় ভাই আছে কিছু বলতেও পারছে না। রবিন শেখ স্ত্রীর উপর অসন্তুষ্ট হলো। তারা কখনো ভাইয়ের সামনে এসব করে না। ভাই যেখানে কথা বলে, যত গুরুত্বপূর্ণ হোক, মাঝে তারা বলে না। আর সে জানে তার মেয়ে তার থেকে বেশি চিন্তা ভাইয়ের। শ্রাবণ এবার বলল সবটা, তরিও বলল, কিন্তু আদৌ কি লাভ হলো? হলো না। ইতিমধ্যে কথাটি পাঁচকান হতে হতে বাইরে অবধি চলে গেছে। মাঝরাতেই বাড়িতে ভিড় জমেছে। প্রলয় শেখ সবেই এলো, তাকে মিতা গিয়ে নিয়ে এলো। সব শুনেছে সে অন্যায় মানবে না, চিনে তার নাতি নাতনিদের। প্রলয় শেখ এবার গলা উঁচিয়ে বলল, আমার নাতি নাতনিরা কিছু করেনি, শাস্তির প্রশ্নই ওঠে না। এর মাঝে একজন বুজুর্গ লোক অসন্তুষ্ট গলায় বলল। লোকটির কথায় সবাই সম্মতি দিল। আনোয়ারা বেশ খুশি হলো, তার নাতি নাতনিদের নিয়ে প্রশংসার শেষ নেই। আজ বুঝুক ঠেলা। নোংর এক কোণে দাঁড়িয়ে শুনছে সব। তরি আপা বা শ্রাবণ ভাই তো এমন না। সবাই এসব বলছে কেন? মানুষ এমন কেন যা দেখেনি অন্যজনের কথায় কেন বিশ্বাস করে? আর ফুলিকে তো সবাই চেনে, 100টা মিথ্যা কথা বলে, আজ ওর কথা বিশ্বাস করছে। এর মাঝেই আশেপাশে গুঞ্জন শুরু হলো। তাদের এখানে সমাজের নিয়ম মানা হয়। গ্রাম প্রধান আসলো, দুপক্ষের কথা শুনল, কিন্তু মানল না প্রবীণ শেখের কথা। ঠিক করলো ছেলে মেয়ে বিয়ে দিতে হবে। এ গ্রামে তারা কোনো অন্যায় মানবে না। প্রভাবশালী বলে সব নিয়ম ভিন্ন এমন হবে না। প্রবীণ শেখ যেন খেয়ে হারালেন। ছেলে মেয়েদের দিকে তাকানো দায়। প্রলয় শেখ এসব দেখে অসুস্থ হয়ে পড়লেন, তাকে ঘরে নিয়ে গেল। এর মাঝে শ্রাবণ চেঁচিয়ে বলল, আমি কিছুতেই এই বিয়ে করবো না, যেহেতু আমরা কিছু বলিনি, প্রশ্নই ওঠে না বিয়ের। তিনি তখন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। সে ভালোবাসে এই লোকটাকে, তাই বলে এভাবে চায়নি কখনো। কি হচ্ছে, কি রেখেছে কপালে সৃষ্টি করতাম, কেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলাম? এর থেকে কি মৃত্যু ছেড়ে ছিল না? নিস্তব্ধতা গ্রাস করছে চারপাশে। এই নিস্তব্ধতা যেন ঝড়ের পূর্বাভাস জানান দিচ্ছে দীর্ঘশ্বাসের যন্ত্রণাগুলো। তখন মধ্যরজনীর অন্তিম প্রহর। আধার কাটিয়ে ভোর হবে খানিকটা বাদী। ছাদ থেকে বসার ঘরে এসেছে সবাই, কিন্তু সব যেন বেগতিক। পিনবতন নীরবতা বহমান। আশেপাশে এখন আর বাইরের লোকজন নেই, পরিপূর্ণের মানুষজনই। এক কোণে নির্লিপ্ত হয়ে বসে আছে তরি, পরনে বাড়ির জামাখানায়। রাতে স্রোতের বিদায়ের পর শাড়ি পাল্টে পড়েছিল। চোখ দুটো এখনও সিক্ত, মাঝে মাঝে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে চোখ থেকে। অবাধ্য এ পানি বোঝে না কিছুই, শুধু ঝরতে জানে। অবাধ্য পানিগুলোও যেন ফুরিয়ে আসছে। চোখের নিচটা অদ্ভুত রকম জ্বালা করছে। বেশি কান্নার ফলে চোখের পানি পড়ে পড়ে ছিলে গেছে জায়গাটা। মাথায় ঘোমটা টানা, চুলগুলো এলোমেলো। তরির পাশেই নোঙর বসা, হতবাক হয়ে বসে আছে। প্রবীণ শেখের চোখ মুখেও আধার ভীষণ, বুক ভারী। রবিন শেখ ভাইয়ের পাশে বসা, ক্লেশিত তার আদলখানা। পুরুষ মানুষের কষ্ট জাহির করা নিষেধ, লোকে মন্দ বলে, তাই মেয়েটার কষ্টের ভাগ নিজে নিতে পারছে না। তার বুকটাও ভারী ভীষণ।
মহিমা অসুস্থ হয়ে পড়েছে, কণিকা মিতা শুইয়ে রেখে এসেছে। মিতা বেগমের লজ্জায় ভাইদের সামনে দাঁড়াতে পারছে না। রুদ্ধ বসে আছে প্রবীণ শেখের সাথে। তরির মস্তিষ্ক আজ শূন্য ভীষণ। একটু আগেই পবিত্র বন্ধনে আবদ্ধ হলো শ্রাবণ তরি। মসজিদের হুজুর বিয়ে পড়িয়ে দিয়ে গেছে। তর্কাতর্কির এক পর্যায়ে না চাইতেও বিয়ের জন্য রাজি হতে হলো দুজনেরই। তরি লোকটাকে ভালোবাসে, সৃষ্টিকর্তার নিকট লোকটাকে চেয়েছে, তাই বলে এমন মিথ্যা অপবাদ নিয়ে তো চাইনি। তাহলে কি হলো এসব? কাল রাস্তায় বের হলে হয়তো পাড়ার লোকে মন্দ কথা বলবে, কলঙ্ক পড়বে, তাতে অবশ্য তরির কিছু আসে যায় না। কারণ মানুষের কাজই সত্যতা যাচাই না করে মন গড়া কাহিনী বানিয়ে দেওয়া। মানুষেরা কথা সে কোনো কালেই কান দেয় না, তার মনে হয় দেওয়া উচিত না। মানুষের কথায় কান দিতে গেলে লাভের লাভ কিছুই না। তার আক্ষেপ এটা নিয়ে, তার ভালোবাসা তো অন্যভাবে পূর্ণতা পেতেও পারত, তাই না? সুন্দর সুস্থভাবে একটা সম্পর্ক শুরু হতে পারত। ভালোবাসাহীন সম্পর্কের শুরু তো চায়নি তরি। শ্রাবণ বিয়ে শেষ হতে না হতেই গট করে বেরিয়ে গেছে কোথাও। কোথায় গেছে কেউ কিছু জানে না। তরি এবার উঠল। যে মানুষটা বাবা মায়ের থেকে বেশি আগলে রেখেছে তার কাছেই গেল প্রথম। বাবা মায়ের জন্য আজ তার অভিমান আকাশ সমান। প্রবীণ শেখের পায়ের সামনে বসল তরি। কান্নারত কণ্ঠে মিনমিনিয়ে বলল, ঝড় বাবা, বিশ্বাস করো আমি কিছুই করিনি, শ্রাবণ ভাইও করেনি, তুমি অন্তত ভুল বোঝো না প্লিজ। বলেই কেঁদে উঠল তরি। প্রবীণ শেখ দীর্ঘশ্বাস ফেললেন। সে জানে তার মেয়েরা এমন হতে পারে না। সে নিজের হাতে মানুষ করেছে সবাইকে। ভাইয়ের মেয়ে নাকি বোনের ছেলে, কখনো এসব ভেদাভেদ করেনি। প্রবীণ শেখ মাথায় হাত রেখে বলল, কান্না করো না আম্মা, আমি জানি তোমার কিছু করেনি। রবিন শেখ চকচকে চোখে ভাইয়ের দিকে তাকালেন। রুদ্ধ ভ্রুকুচকে সবটা পর্যবেক্ষণ করেছে। ব্যাপারগুলো তার খটকা লাগছে ভীষণ। তরি তখন বলেছিল প্রবীণ শেখকে শ্রাবণের চা নিয়ে যাওয়ার কথা ছিল রুম্পার, কিন্তু রুম্পা জোর করে নোঙরের কাছে দিয়ে দেয়। নোঙর পারবে না বলে নোঙরকে তরি আর পাঠায়নি, নিজে গেছে তরি। আবার রুম্পাই ফুলিকে পাঠায় শ্রাবণের কাপ আনতে। ফুলিকে রুম্পা বলেছিল শ্রাবণকে নোঙর চা দিয়েছে, মানে রুম্পা জানতো না নোঙর যায়নি, গেছে তরি। ব্যাপারগুলো ভাবতেই বুকটা কেঁপে উঠছে। এই ঘটনাটি নোঙরের সাথে ঘটতে পারত। হুট করে কথাটা মস্তিষ্কে আসতেই ভাবলো কিছু। রুদ্ধ চমকালো, থমকালো। আচ্ছা, এটা পূর্ব পরিকল্পিত না তো? উঠে চলে গেল রুদ্ধ। এবার এটা তো সে বের করেই ছাড়বে। উঠল রুদ্ধ, কয়েক পলক নোঙরের পানে তাকালো, অতঃপর প্রস্থান করলো এখান থেকে। মিতা বেগম এগিয়ে গেল ভাইয়ের দিকে। তার ইচ্ছে ছিল নোঙরকে নিবে, কিন্তু নোঙরের সাথে রুদ্ধর বিয়ে ঠিক আছে জানার পর সে আর চিন্তা আনেনি মাথায়। তবে ভেবে রেখেছিল একটা ভাইজিকে অন্তত তার বাড়িতে নিয়ে যাবে। মিতা ভাইয়ের কাছে বসলো। ছেলে হুট করে চলে যাওয়ায় সে লজ্জিত। মিতা ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাইজান, চিন্তা করো না তুমি, আমি কথা দিলাম তরিকে আমি মেয়ের মতো করে রাখবো, কষ্ট পেতে দেব না। প্রবীণ শেখ বোনের পানে তাকালো। কথা তো মেয়েকে ভালো রাখা নিয়ে। সে জানে শ্রাবণের কাছে তরি ভালো থাকবে, কিন্তু লোকে যে মেয়েকে বদনাম করলো তার তো এই নিয়ে কষ্ট হচ্ছে। প্রবীণ শেখ চিন্তিত হয়ে বলে, শ্রাবণ চলে গেল, বোন ও আদৌ মানবের মতো তরিকে। প্রবীণ শেখের কথায় চিন্তিত হয়ে রইল সবাই। সত্যি তো, শ্রাবণ মানবে তো? ছেলেটা অমন করে চলে গেল, বিয়ে তো ছেলে খেলা না। ভোর হলো সবে, চারদিকে ঝলমলে আলো ফুটল। আধার কাটিয়ে আলোর দেখা। এ আলো কি সব কিছু আলোকিত করবে? বাড়ির সবাই চিন্তিত বেশ। আকস্মিক শ্রাবণ বেরিয়ে যাওয়ায় সরাসরি চিন্তা হচ্ছে সবারই। সেদিন রুদ্ধও এভাবে বেরিয়ে গেছিল, তারপরের ঘটনা মনে করেই সবার চিন্তা হচ্ছে। আজ আবার স্রোতের রিসিপশন, কি হবে ভেবে পায় না কেউ। বাড়ির মানুষদের তো যেতে হবেই, যদিও রিসিপশন রাতেই। মিতার বাড়ি এ বাড়ি থেকে 20 মিনিটের পথ। মিতা বেগম ভাবলেন বাড়িতে যাবে একবার, সঙ্গে তরিকি নিবে ভাবলো, কিন্তু ভাইদের কি বলবে। বেশ সাহস করে গেল প্রথমে বাবার কাছে। বিয়ে যখন করেছে ছেলে, বউ তো নিতেই হবে। আজ নিয়ে গেলে তরিকে ওখানে রেখে এসে চলে আসবে। ছেলে মেয়েদের মাঝে একটু কথা বলা জরুরি। বিয়েটা যেভাবে হয়েছে দুজন কথা বলারও সুযোগ হয়নি। তাছাড়া দুজনের সম্পর্কটা এতদিক একরকম ছিল, এখন হুট করে পাল্টে গেল। ওদের এখন একসাথে থাকা উচিত।
আলাদা থাকলে রাগ অভিমান বাড়বে। প্রলয় শেখকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, তাই ঘুমোচ্ছে এখনও। বড় ভাইয়ের কাছে এলো। ভাই নিজের ঘরে তখন। ঘরের কড়া নাড়তেই ওপাশ থেকে বলল, কে এসেছে? মিতা প্রবেশ করলো ঘরে। প্রবীণ শেখ কিছু বলবে তার আগেই মিতা বেগম বলল, ভাইজান, আমি একবার বাড়িতে যেতে চাইছি, ছেলেটা আছে কি না তা দেখতে। আর একটা কথা, মানে বিয়ে যখন হয়েছে, আমি যদি তরিকেও সঙ্গে নিতাম তাহলে ভালো হতো না? দুজনের সাথে সরাসরি কথাও বলতে পারতাম, ওদেরও নিজেদের মাঝে কথা বলা উচিত। তুমি যদি অনুমতি দাও। এইটুকু বলে চুপ রইল মিতা বেগম। প্রবীণ শেখের দিকে তাকিয়ে রইল। মূলত তরি আর শ্রাবণকে আলাদা সময় দেওয়ার জন্যই এ কাজটা করতে চাইছে সে। প্রবীণ শেখ ভেবে কিছু বলবে তার আগেই পেছন থেকে কেউ মলিন কণ্ঠে বলল, আমি ফুপির সাথে যেতে চাই বড় বাবা। তিনতলা একটা সাদা রঙের বাড়ির সামনে রিকশাটি থামলো। বাড়ির মেন গেট বরাবর অলকনন্দা গাছ, হলুদ হলুদ ফুল নিচেও পড়ে আছে বেশ কয়েক। এই ফুল গাছটা লাগিয়েছে মিতা। প্রায় 10 বছর আগের গাছ এটি। ঢাকা গিয়েছিল রেবেকা আপার বাড়িতে ঘুরতে। সেই সময় রেবেকা এবং মিতা দুজনে মিলে কিনেছিল। গাছটা এখনও নিজের জায়গা বহাল রেখেছে। গাছের লতা দিয়ে মুড়িয়ে আছে মেন গেটখানা। সদরের দিকে তার বাড়ি। সিএনজিতে আসতে বেশ 20 মিনিট লাগে, আর রিকশায় আসলে আধা ঘন্টা। রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে ভাইজির হাত ধরল মিতা। অপু এখনও বাড়িতেই। নিয়ে আসেনি ছোট ছেলেকে। রেহানাও সেখানেই থাকবে কদিন। মেয়েটা মামাবাড়ি বলতেই পাগল। সে আবার চলে যাবে ছেলেকে বুঝিয়ে তরিকে রেখে। ওদের একটু আলাদা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এ ব্যবস্থা। আর ছেলেকে সে না বোঝালেও ছেলে কিছুতেই সন্ধ্যায় তাদের সাথে স্রোতের বাড়ি যাবে না। বোনের বাড়ি ভাই না গেলে হবে নাকি? লোকে মন্দ বলবে না? তাছাড়া মানুষ ভাববে মুখ লুকাচ্ছে ছেলে। ছেলে আসলেই দোষী, কিন্তু তারা তো জানে তাদের ছেলে মেয়ে নির্দোষ। নিচতলাটা পুরোটা ফাঁকা। এটা রাখা হয়েছে অনুষ্ঠান কিংবা প্রয়োজনীয় কাজ করার জন্য। দোতলা 3তলায় তারা থাকে। দোতলায় আসলো তরিকে নিয়ে। যা ভেবেছিল তাই। ছেলে তার বাড়িতে আছে। যদিও চাবি তার কাছে আছে, কিন্তু দরজা শুধু লক নয়, ছিটকিনি মারাও আছে। দরজায় কড়া নাড়ার আগেই ভাইজির মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বলল, ফুপিমাকে ক্ষমা কর মা, তোকে ধুমধাম করে নিয়ে আসার ইচ্ছা ছিল, কিন্তু আমি চাইছি তুই এ বাড়িতে একেবারে আসার আগে ছেলেটার সাথে আলাদা করে কথা বল, বোঝাপড়া হোক একটু। আম্মা, আমার ছেলেটা বদ রাখি, একটু মানিয়ে গুছিয়ে নিস দয়া করে। তরি শুনল শুধু। প্রত্যুত্তরে মাথা দোলালো। তার কিছু বলতে ইচ্ছে করছে না। সে শুধু শ্রাবণীর সাথে কথা বলতে চাই একটু। খোলাসা করে কথা বললেই হবে। এটা বিয়ে এবং সারা জীবনের ব্যাপার যে। কলিং বেল বাজলো কয়েকবার ফোনও করেছিল ছেলে। ফোন অফ করে রেখেছে। ফের বাজাতে যাবে অমনি খুলল দরজা। গম্ভীর মুখ, অবয়ব দেখা মিলল। তরির ছোট্ট দেহটা ফুপির পিছনে লুকিয়েছে। তবুও নজর এলো শ্রাবণের। ছেলের পানে তাকালো মিতা। উস্কো খুস্কো চুল, রাতের শার্টটাই পরনে। মিতা কিছু বলবে তার আগেই শ্রাবণ বলল, ও এখানে কি করছে মা? ওকে এখানে এনেছো কেন? শ্রাবণের কণ্ঠে এতটাই কঠোরতা ছিল, কেঁপে উঠল তরি। শুকনো ঢোক গিলল। মিতা ছেলের প্রশ্নে উত্তর দিল, আমি নিয়ে এসেছি। ওরও বাড়ি এটা, ও যখন তখন আসতে পারে। তোর বউও। বলে ছেলেকে পাশ কাটিয়ে ভাইজিকে নিয়ে প্রবেশ করলো মিতা। তরি গুটিয়ে আছে। শুকনো ঢোক গিলল অগোচরে। ঠিক তখনই বিকট শব্দ হলো। তাকিয়ে দেখলো ফ্লাওয়ার বাসটা পড়ে আছে। শ্রাবণ হুঙ্কার তুলে বলল, ও আমার কিছু না, আমি ওকে বউ মানি না। ও আমার বউ কেন হতে যাবে? ওকে এখনই বের হতে বলো মা। মিতা রাগলো খানিক। ছেলের ভাঙচুরের স্বভাব আছে। চোখ রাঙিয়ে তাকালো ছেলের দিকে। আশ্চর্য, বের হবে কেন? এ কেমন অসভ্যতামি শ্রাবণ? আর না বলে চলে এলি কেন? তোর বড় মা ছিল ওখানে, উনি অসম্মানিত হয়েছে না? তোর কি উচিত ছিল না ভালো মন্দ বলে আসার? শ্রাবণ যেন আরো ক্রুদ্ধ হলো। কর্কশ কণ্ঠে বলল, কি বলবো তোমার ভাইদের? বলেছি না কি করছে তারা? কত করে বললাম, শুনেছে কেউ আমার কথা? জোর করে মেয়েকে ঘাড়ে ঝুলিয়ে দিল। মেয়েরা যেমন ছেলে দেখে লোভ সামলাতে পারে না, ঢলে পড়ে, তোমার ভাইয়েরাও বুঝিয়ে দিল তেমন।
মা, একে আমার সামন থেকে বিদায় করো, নয়তো আমি সত্যি কোনো অঘটন ঘটিয়ে দেব, বলে রাখলাম।